বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? এই প্রশ্নটির সঠিক উত্তর প্রত্যাশা করছি। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? এই প্রশ্নগুলোর এখানে 4টি অপশন আছে প্রশ্নটির। এই 4টি অপশন থেকে আমরা সঠিক অপশনটি বেছে নিব। আর সঠিক অপশনটি বেছে নেওয়ার জন্য আমাদের কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটি জানাতে হবে। জি স্যার, এখন ক্লিয়ার আছে, ধন্যবাদ। এখনো ঠিক, জি স্যার এখন ক্লিয়ার আছে। সময়ের লিপিকার সাগর গাজী, জাকিয়া সুলতানা, সময়ের লিপিকার সরোয়ার মোর্শেদ শাওন। ওকে, আমি প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে সঠিক উত্তর প্রত্যাশা করছি। জাকিয়া সুলতানা খ 12 নটিক্যাল মাইল। অনেক অনেক ধন্যবাদ, আমরা সঠিক উত্তরটি পেয়ে গেছি। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল। তাহলে আমাদের একটু জানতে হবে রাজনৈতিক সমুদ্র সীমা কি। রাজনৈতিক সমুদ্র সীমা হলো আমাদের সমুদ্র উপকূলীয় থেকে 12 যে নটিক্যাল মাইল এর উপরে সেই দেশের একচ্ছত্র সার্বভৌম যে অধিকার, সেই অধিকার থাকে। এজন্য একে বলা হয় রাজনৈতিক সমুদ্র সীমা। অর্থাৎ একচ্ছত্র একটি দেশের অধিকার থাকে মূল ভূখণ্ডে অনুরূপ যে অধিকারটি এই মধ্যসাগরে এই সাগরে অর্থাৎ অনুরূপ আমাদের অধিকার থাকবে। তাহলে আমরা এই প্রশ্নের সঙ্গে সঙ্গতি রেখে বহুমাত্রিক প্রশ্ন শিখব। প্রথমে আমি একটু শিখাবো। সি শব্দ হলো নাউন, এর অ্যাডজেক্টিভ হলো মেরিন। এটি মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, সির অ্যাডজেক্টিভ কি, ওটা চলে গেল। এখন আমরা জানবো এই প্রশ্নকে রিলেট করে আমরা অনেক তথ্যপত্র শিখব। আমরা জেনেছি রাজনৈতিক সমুদ্র সীমা হলো 12 নটিক্যাল মাইল। 12 নটিক্যাল মাইল সংক্ষেপে লিখলাম। এখান থেকে আমার প্রশ্ন আসে 1 নটিক্যাল মাইল সমান 1.852 km অর্থাৎ কিলোমিটার। তাহলে আমরা জানলাম রাজনৈতিক সমুদ্র সীমা আমাদের 12 নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিলোমিটার। খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রায় দেখি 11তম গ্রেড থেকে 20তম গ্রেডে এই প্রশ্নটি আসে। ক্লিয়ার? এরপরে আমরা জানবো, আমরা অপশন থেকে কিছু নিতে পারি। এখানে অপশনে আমরা দেখছি 200 নটিক্যাল মাইল। অর্থনৈতিক 200 নটিক্যাল মাইল। তাহলে আমরা নটিক্যাল কিন্তু ইতোমধ্যে জেনেছি যে 1 নটিক্যাল সমান 1.852 কিলোমিটার। তাহলে অর্থনৈতিক কত আমরা দেখলাম, এখানে 200 অপশনে কিন্তু আমাদের ছিল। আমাদের মহীসোপান অর্থাৎ উপকূলীয় থেকে যে মহীসোপান, এটি বারংবার পরীক্ষা আসে। মহীসোপান 354, অনেক সময় 350 থাকে। 354 বা নটিক্যাল মাইল 354। তাহলে মহীসোপান কি? মহীসোপান হলো উপকূলীয় যে সমুদ্র সীমা থেকে সমুদ্র তলদেশে অগভীর অংশ অর্থাৎ উপকূলীয় যে অংশ তার স্বাভাবিক সম্প্রসারিত অংশ সেটি হলো মহীসোপান 354 বা 350 নটিক্যাল মাইল। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আমরা জানবো রিলিভেন্ট যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। মহীসোপানের পরে জানবো আমরা মোট উপকূলীয় সমুদ্র সীমা। উপকূলীয় সমুদ্র সীমা 711 কিলোমিটার। আমরা জানলাম উপকূলীয় সমুদ্র সীমা 711 কিলোমিটার। আমাদের মিয়ানমারের সাথে উপকূলীয় সমুদ্র সীমা আছে 271 কিলোমিটার।
কিলোমিটার মিয়ানমার, সংক্ষেপে লেখা যদিও। এরপর আমরা এই স্লাইডে যা আছে আমরা শিখলাম। এরপরে শিক্ষার্থীদের একটু কমেন্টও পড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেদি হাসান অর্থনৈতিক 200, রাজনৈতিক 12, ভেরি গুড। শাইনি ইসলাম মেনশন করেছে। শেখ ইয়াসমিন বলক স্যার বুঝি নাই, এটা একটু জানাতে হবে। শেখ ইয়াসমিন স্যার বুঝি নাই, অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল, গুড। আমিনা বেগম 354 বা 350, অর্থাৎ পরীক্ষায় 354 থাকতে পারে, 350 থাকতে পারে। এই দুটির মধ্যে যদি দুটাই থাকে তাহলে 354 সঠিক উত্তর হবে। পরের স্লাইডে একটু পরে যাবো বন্ধু, সব স্লাইডে তথ্য থাকে না তো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা এই সমুদ্র সীমা নিয়ে আরো যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে সেগুলো জানার চেষ্টা করব। এখানে আমরা জানবো বাংলাদেশের সমুদ্র বিজয়, যেহেতু সমুদ্র শব্দটি ছিল আমরা জানবো বাংলাদেশের সমুদ্র বিজয়। বাংলাদেশের সমুদ্র বিজয়। মিয়ানমারের সাথে সমুদ্র বিজয় লাভ করেছিলাম 14 মার্চ 2012 মিয়ানমারের নিকট থেকে। এবং যে আদালত এটি আমাদের কি করেছিল, রায় দিয়েছিল, সেই আদালতের নাম ছিল ইটলস। ইটলস কোথায়? হামবুর্গ, জার্মানি। প্রশ্ন আসে হামবুর্গ কোথায়? জার্মানি। অর্থাৎ আমরা একটির মধ্যে একাধিক শিখতে পারি। এই ইটলসের ফুল মিনিংটা কি? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, ফর দ্য ল অফ দ্য সি। এটি কোথায় অবস্থিত? জার্মানির হামবুর্গে অবস্থিত। আমরা 14 মার্চ 2012 সালে মিয়ানমারের নিকট থেকে সমুদ্র বিজয় করেছিলাম। এটি পরীক্ষায় প্রশ্ন আসে। কোন আদালতের মাধ্যমে রায় পেয়েছিলাম? ইটলস। ইটলসের পূর্ণরূপ মাঝে মাঝে আসে, সেটিও আমরা জানলাম। এই ইটলস আদালতটি কোথায়? জার্মানির হামবুর্গ, সেটি জানলাম। আমরা দ্বিতীয় আরেকটি আছে, সেটি জানব এখন। ভারতের সাথে, ভারত 7 জুলাই 2014 আমরা পিসিএ, এটি কোথায়? নেদারল্যান্ডের হেগ। পিসিএ কোডটি কোথায়? নেদারল্যান্ডের হেগে, হেগ শহর। নেদারল্যান্ডের যে শহর হেগ, সেই হেগ শহরে পিসিএ। পিসিএ পূর্ণরূপ কি? পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, TION। হ্যাঁ, তাহলে পিসিএ জাতিসংঘের স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগে অবস্থিত। এই ভারতের নিকট থেকে আমরা সমুদ্র বিজয় করেছিলাম। মোট ছিল 25,602 কিলোমিটার। এটি ছিল বিবাদমান, অর্থাৎ এই অংশ নিয়ে বিরোধ ছিল। বাংলাদেশ এবং ভারতের মধ্যে মোট সমুদ্র সীমা বিরোধ ছিল কত? 25,602 বর্গ কিলোমিটার। এটা নিয়ে বিবাদমান ছিল। বাংলাদেশ 7 জুলাই 2014 সালে পিসিএ রায় দিল বাংলাদেশের। এর মধ্য থেকে বাংলাদেশ লাভ করেছিল 19,467 বর্গ কিলোমিটার। এর মধ্য দিয়ে বাংলাদেশের মোট সমুদ্র সীমা হলো
1,18,813 বর্গ কিলোমিটার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটু কমেন্ট দেখি। আমার শাবনুর আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ঠিক, ওয়ালাইকুম আসসালাম। শাবনুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি এত কিছু কেমনে মনে রাখেন? প্রীতি, আসলেই তোমাদের ভালোবাসায় আর কি এটা মনে থাকে বারংবার। তোমরা বলো, এতে আমি অনুপ্রাণিত হই, আমার দায়িত্ব অনেক বেড়ে যায়। তোমাদেরকে আমি যা পড়াচ্ছি তাই কিন্তু পরীক্ষা আসবে, হুবহু পরীক্ষা আসবে ইনশাল্লাহ। এই স্লাইড কিন্তু কি করতে হবে, এই স্লাইড বা এই ক্লাসটিকে বেশি বেশি করে শেয়ার করতে হবে, লাইক এবং কমেন্ট এবং মেনশন করে দিতে হবে। এবং আমরা যারা ভর্তি হতে চাই তারা জিএস অথবা এমএস লিখতে হবে। আমি মনে করি এই প্ল্যাটফর্মে থাকা, ঘরে বসে একটি সুন্দর প্রস্তুতি। আমি অন্য কোনো কাজ করতে পারি, রান্নার কাজ করছি, আমি আমার এই ক্লাসটি ছেড়ে আমি কিন্তু দেখতে পারবো, বারংবার দেখবো, বারংবার দেখার মধ্য দিয়ে আমার আত্মস্থ হবে। কেমন? তাহলে আমরা জানলাম বাংলাদেশের মোট সমুদ্র সীমা 1,18,813 কিলোমিটার। কেমন? এরপরে আমরা জানবো, আমি পরবর্তীতে আমরা যে স্লাইডটি আছে যাওয়ার আগে এখান থেকে আরো কিছু একটু জানবো, যেহেতু সমুদ্র নামটা আমাদের সাথে ছিল। যেহেতু বলি ফেলেছি, দাঁড়া। আমাদের 5টি কি আছে মহাসাগর? 1 প্রশান্ত, 5টি মহাসাগর, 5টি প্রশান্ত, 2 আটলান্টিক, 3 ভারত, 4 দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিকা, 5 উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর, আর্কটিক। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি 5টি মহাসাগর আছে: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর যেটি অ্যান্টার্কটিকা নামে, উত্তর মহাসাগর যেটা আর্কটিক মহাসাগর নামে পরিচিত। এই আটলান্টিক মহাসাগরকে শৈবাল সাগর বলে, এটি পরীক্ষায় আসে। শৈবাল সাগর, কারণ কি? এই মহাসাগরে শৈবালের আধিক্য বেশি, এজন্য শৈবাল মহাসাগর। কেমন? এই প্রশান্ত মহাসাগরে কি আছে? মারিয়ানা ট্রান্স, সবচেয়ে গভীরতম। মারিয়ানা ট্রান্স সবচেয়ে গভীরতম স্থান, মারিয়ানা ট্রান্স। কেমন? ঠিক আছে, আমরা আমরা পরের স্লাইডে চলে যাব। ওকে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? আমরা সঠিক উত্তর প্রত্যাশা করছি প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? মেহেদী হাসান, তারপরে আমার প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে আমি প্রত্যাশা করছি, আশা করি আমরা সঠিক উত্তর পেয়ে যাব আমার প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে। আমি কুলু দিব। কুলুটা আসলে এখানে খুব সুন্দর করে দিই যে বাংলাদেশ, এই বাংলাদেশের উপর দিয়ে যে অনেকগুলো রেখা অতিক্রম করছে, এর মধ্যে আমাদের যে ক্যান্সার যে রোগ আছে, এই ক্যান্সার রোগের একটা বাংলা আছে, সেই বাংলা হলো কর্কট। সেই রেখাটা আমাদের উপর দিয়ে চলে গেছে এবং সেই রেখাটা প্রায় বলা যায় যে আমাদের পূর্ব দিরাগামা অংশ যেটি, সেই পূর্ব দিরাগামা অংশের মানে শতকের কাছাকাছি। ইংরেজিতে যে লেটার শব্দটি, ইংরেজিতে লেটার, এই লেটারগুলো যোগ করলে, অর্থাৎ এল ই এইগুলো যোগ করলে 80 মতো হয় আর কি। লেটার যোগ করলে পরিপূর্ণরূপে 80 হয়। লন্ডন বিশ্ববিদ্যালয়ে একসময় এই লেটার মার্ক ছিল, তার কাছাকাছি। আমি কিন্তু ক্লু দিয়েছি, আশা করি প্রিয় শিক্ষার্থীরা অলরেডি আমি পেয়েছি। জেরিন আক্তার 2 এর ঘ,
মাসুমুল্লাহ ডি, তিতি ইসলাম প্রীতি, ঘ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সঠিক উত্তর পেয়ে গেছি আমার শিক্ষার্থীদের নিকট থেকে। তাহলে 88 ডিগ্রি থেকে এখানে 01 ইঞ্চি থেকে 92 ডিগ্রি থেকে 41 পূর্ব দিরাগামা অংশ, অর্থাৎ বাংলাদেশের আমরা যে ভৌগোলিক অবস্থান সেটি ইতোমধ্যে জানলাম। এখন আমরা এর সঙ্গে রিলেট করে কিছু প্রশ্ন জানব। বাংলাদেশের উপর দিয়ে একটি ভৌগোলিক রেখা চলে গেছে, তার নাম হলো কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখার আরেকটি নাম হলো ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার। এই ট্রপিক অফ ক্যান্সার বাংলাদেশের কোন অঞ্চল দিয়ে গেছে? এবং বাংলাদেশের একটি সুনির্দিষ্ট জায়গা হলো ভাঙ্গা। এই ভাঙ্গার সঙ্গে মিলছে। ভাঙ্গা কোথায়? ফরিদপুর। ভাঙ্গা কিন্তু এখন ভাঙ্গা নয়, ভাঙ্গা এখন জোড়া লেগে গেছে। ভাঙ্গা বাংলাদেশের সব থেকে সুন্দর। ভাঙ্গা দেখলে মনে হয় যে বাংলাদেশের সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো। তাহলে ট্রপিক অফ ক্যান্সার কোথায়? ভাঙ্গা, ফরিদপুর। এছাড়াও বেশ কিছু জেলা অতিক্রম করেছে, তার মধ্যে আমাদের মাগুরা, চুয়াডাঙ্গা, সংক্ষেপে লিখলাম ঝিনাইদহ, আমার কুমিল্লাও এর মধ্যে আছে। কুমিল্লা এই জেলাগুলোর উপর দিয়ে গেছে। পরীক্ষায় বেসিক্যালি এই ভাঙ্গা নিয়ে প্রশ্ন আসে। তাহলে আমরা জানলাম এই কর্কট যে শব্দটি, এটি কিন্তু ক্যান্সার শব্দের প্রতিরূপ। ক্যান্সার শব্দের প্রতিরূপ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আরো দুই একটি প্রশ্ন আমরা জেনে পরবর্তী যে স্লাইড সেখানে আমরা চলে যাব। বাংলাদেশ কোথায় অবস্থিত? দক্ষিণ এশিয়ায় অবস্থিত। দক্ষিণ এশিয়ায় অবস্থিত স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের আবহাওয়া কেমন? ক্রান্তীয় জলবায়ু। ক্রান্তীয় জলবায়ু অর্থাৎ মৌসুমী যে জলবায়ু সেটাকে বোঝায়। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। একবারেই লিখলাম ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। কেমন? আমরা পরবর্তী স্লাইডে দেখি, আমাদের একটু দ্রুত যাব। ওকে, প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান যে নামটি সেটি কি? প্রাচীন চন্দ্রদ্বীপ। এই প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? আমি কিছু ক্লু দেব, তার আগে একটু বলি। 16টি জনপদ। প্রাচীন বাংলায় 16টি জনপদ ছিল। প্রাচীন বাংলায় 16টি জনপদ ছিল, তার মধ্যে একটি চন্দ্রদ্বীপ। 16টি জনপদের একটি চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপ আমি ক্লু দিব। বলেশ্বর এবং মেঘনা নদীর মধ্যবর্তী জায়গা। নদীর মধ্যবর্তী। আরো ক্লু দেব। এই চন্দ্রদ্বীপের এই অপশন এখানে 4টি আছে, আমরা জানি 4টি অপশনের একটি অপশন আছে বটে, কিন্তু এই চন্দ্রদ্বীপের বর্তমান নাম ছাড়াও পুরাতন নাম আছে বাকেরগঞ্জ। আমি কিন্তু ক্লু দিচ্ছি। বাকেরগঞ্জ, আরেকটি নাম হলো ইসমাইলপুর। আশা করি এবার আমার প্রিয় শিক্ষার্থীরা সঠিক যে অপশন সেটি বেছে নিতে পারবে। আমি দেখি আমার প্রিয় শিক্ষার্থীদের কমেন্টের মাধ্যমে আমি কিছু প্রত্যাশা করছি। বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ করছি। এই শেয়ারের মাধ্যমে আমাদের এই প্ল্যাটফর্মটি বিস্তৃত হবে, সবার নিকট পৌঁছে যাবে। সরার মোর্শেদ ডি, মাহবুবা মিম ডি, জেরিন আক্তার বরিশাল রাইট, সময়ের লিপিকার বরিশাল ওকে রাইট। সাইনি খেতার ঘাটটি, সময়ের লিপিকর ঘ আহসানুল হাসান
ডি। অর্থাৎ সবাই সঠিক উত্তর দিয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সাইনি ইসলাম, সে খুব একজন মনোযোগী ছাত্র। কাগজ এবং কলম এবং মন, কালি কলম মন লেখে 3 জন। আমরা তাহলে জানলাম আমাদের চন্দ্রদ্বীপ যেটি, সেটি বর্তমানে বরিশাল। বরিশাল হলো যে জেলাটি, সেটি হলো বলেশ্বর ও মেঘনা নদীর মধ্যবর্তী। এই বরিশালের পূর্ব নাম ছিল বাকেরগঞ্জ এবং ইসমাইলপুর। এই ব্রিটিশ আমলে বাকেরগঞ্জ নামে পরিচিত ছিল। ব্রিটিশ আমলে বাকেরগঞ্জ ছিল, ব্রিটিশ আমলে এটি বাকেরগঞ্জ ছিল। কেমন? আমরা তাহলে এই প্রাচীন চন্দ্রদ্বীপ নিয়ে জানলাম। এখন আমরা এই অপশন থেকে কিছু জানবো। এই বদ্বীপ অপশন থেকে আমরা জানবো বদ্বীপ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বদ্বীপ পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনা, এই বদ্বীপ পরিকল্পনার আর একটা নাম হলো ডেল্টা। ডেল্টা ডেল্টা প্ল্যান আরেকটি নাম। বদ্বীপ পরিকল্পনার আরেকটি নাম হলো ডেল্টা প্ল্যান। তাহলে বাংলাদেশ পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ রাষ্ট্র। কেন? কারণ গ্রিক এই ডেল্টা, এটা কি শব্দ? এই গ্রিক যে শব্দটি আমি এখানে লিখছি, এই ডেল্টার মতো দেখতে। অর্থাৎ এই গ্রিক ডেল্টা যেটি, এই গ্রিক ডেল্টা দেখতে কিসের মতো? বাংলা বয়ের মতো। এই জন্য আমরা বদ্বীপ বলেছি। আর এই বদ্বীপ পরিকল্পনা যে দেশের আদলে করছি, নেদারল্যান্ডের। এটি কিন্তু বিসিএস এক্সাম সেখানে আসছে। কোন দেশের আদলে? নেদারল্যান্ডের। কোন দেশের আদলে? নেদারল্যান্ডের আদলে। নেদারল্যান্ডের আর একটা নাম কি? হল্যান্ড। এই নেদারল্যান্ড বা হল্যান্ডের যারা, তাদেরকে কি বলা হয়? ডাচ বলা হয়। তাদেরকে কি বলা হয়? ডাচ। এই ডাচটা আবার কি নামে পরিচিত? ওলন্দাজ। বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংক এই নেদারল্যান্ড বা হল্যান্ড, ডাচ বা ওলন্দাজদের। কেমন? তাহলে আমরা বদ্বীপ নিয়ে জানলাম। বদ্বীপ নিয়ে আমরা অনেক কিছু জানবো। আবার এই যে বদ্বীপটা কি, মূলত বদ্বীপ হলো বাংলাদেশের একটি দীর্ঘমেয়াদী উচ্চ পরিকল্পনা। বদ্বীপ পরিকল্পনা মূলত বৈশ্বিক যে জলবায়ু এবং নদী ভাঙ্গন এবং আমাদের প্রাকৃতিক যে দুর্যোগ মোকাবেলায় নেদারল্যান্ডের আদলে একটি গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাহলে অপশানে আমরা বদ্বীপ জানলাম। হাতিয়া, হাতিয়া কোথায়? হাতিয়া মেঘনা নদীর তীরে নোয়াখালীতে অবস্থিত। নোয়াখালী। হাতিয়া কোথায়? নোয়াখালী। সন্দ্বীপ, সন্দ্বীপ কোথায়? চট্টগ্রাম। সন্দ্বীপ কোথায়? চট্টগ্রাম। সন্দ্বীপ চট্টগ্রাম, হাতিয়া নোয়াখালী। তাহলে আমরা পরীক্ষায় কিন্তু এভাবে প্রশ্ন ফাইন্ডিং করতে পারি। অর্থাৎ আমরা প্রশ্নকে শর্ট আউট করতে পারি এভাবে যে বদ্বীপ আমরা ডেল্টা প্ল্যান জানলাম, হাতিয়া যদি নোয়াখালী, তাহলে সন্দ্বীপ কোথায়? চট্টগ্রামে। আর প্রশ্ন অনুযায়ী চন্দ্রদ্বীপ হলো বরিশাল, যার আগের নাম ছিল বাকেরগঞ্জ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এখানে আর 9। ঠিক আছে। বাঙালির দৈহিক গড়নের সবচেয়ে বেশি মিল কোন জাতি গোষ্ঠীর সাথে রয়েছে? প্রিয় শিক্ষার্থী, শুরু করলেন বাংলাদেশ নিয়ে, শেষ করলেন আন্তর্জাতিক দিয়ে। এই জন্য স্যারকে চ্যাট জিপিটি বলি। সাইন ইসলাম, অনেক অনেক ধন্যবাদ। রিলেট করি এই জন্য যেন পরীক্ষায় আসা সকল প্রশ্ন সুন্দর এবং সাবলীল সুচারু রূপে আমরা উত্তর দিতে পারি। পরীক্ষায় হলে প্রশ্ন যেন পানির মতো সহজ মনে হয়, বোধগম্য হয়, সময় নষ্ট না হয়। প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। মেহেদি হাসান, নেদারল্যান্ড হল্যান্ডদেরকে ডাচ বলা হয়, তো সে বকা দিয়ে গেছে, অসুবিধা নেই, ওরা বকাও খেতে পারে, কারণ হার্লান্ড খুব খারাপভাবে হিট করেছিল ব্রাজিলকে বাড়ি পাঠাই দিয়েছে, এই জন্য মন খারাপ করার কিছু নাই।
প্রিয় শিক্ষার্থী, আমরা বেশি বেশি করে শেয়ার করব, মেনশন করব, কমেন্ট করব, এবং যারা ভর্তি হতে চায় তারা জিএস বা এমএস লিখব। বাঙালির দৈহিক গড়নের সবচেয়ে বেশি মিল কোন জাতিগোষ্ঠীর সাথে রয়েছে? এখানে 4টি অপশন আছে: মঙ্গলয়েড, অস্ট্রালয়েড, ককেশয়েড এবং নেগ্রিটো। এখানে সম্ভবত কিবোর্ডের সমস্যার কারণে নিগ্রয়েড হবে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীদের কাছ থেকে সঠিক উত্তর দেখি। আমার মাসুম বিল্লাহ, আমার প্রিয় শিক্ষার্থী এ, জেরিন আক্তার গ, সঠিক হয় নাই। এখানে প্রশ্নটা আরেক যেভাবে আছে আরেকটু আমি স্মার্ট হইতে আমি তাহলে প্রশ্নে চলে যাই, তাহলে বুঝতে ভালো হবে। স্যার আপনি অনন্য, এই অনন্য নিয়েও কিন্তু শেখা যায়, যাই হোক আমি বলবো না, অনন্য নিয়ে শেখার আছে। এখন আমি চলে যাব এখানে খুব সুন্দর করে। বাঙালি হলো সংকর জাতি। বাঙালি কি জাতি? এই বাঙালির দৈহিক গড়ন, বাঙালি হলো সংকর জাতি। বাঙালি হলো সংকর জাতি। সংকর জাতি আমি ব্যাখ্যা করলে বুঝতে পারবে। বাঙালি জাতিগোষ্ঠীকে 2 ভাগে ভাগ করা হয়েছে। বাঙালি জাতিগোষ্ঠীকে কয় ভাগে? 2 ভাগে। এই বাঙালি জাতিগোষ্ঠীকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ভাগ করা হয়েছে কয় ভাগে? 2 ভাগে। তাহলে আমি এখান থেকে যাই 2 ভাগে। প্রাকার্য, যারা আর্য না তারা কি? অনার্য। অর্থাৎ আর্যদের আগে যারা ছিল তারা অনার্য। এই যে এই প্রাকার্য জাতিগোষ্ঠীকে, আবার আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, আশা করি এটি কিন্তু লিখিত পরীক্ষাও কাজে লাগবে। নেগ্রিটো 2, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয়। এই ভোটচিনীয়র আরেকটা নাম হলো মঙ্গলয়েড। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম বাঙালি জাতিগোষ্ঠী 2 ভাগে ভাগ করা হয়: প্রাকার্য বা অনার্য এবং আর্য। এই অনার্য জাতিগোষ্ঠী যারা, তারা 4 প্রকার: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয় বা মঙ্গলয়েড। এখানে কিন্তু মঙ্গলয়েড আছে, হ্যাঁ। তাহলে এই নেগ্রিটো জাতিগোষ্ঠী নিয়ে আমার পরীক্ষায় প্রশ্ন আসে নাই এখনো পর্যন্ত। বাকি যে 3টি আছে এই 3টি নিয়ে প্রশ্ন আসছে। এই যে আমাদের এখানে প্রশ্ন ছিল যেটি, এই প্রশ্নের সঠিক উত্তর এটি, অস্ট্রিক। এই অস্ট্রিক জাতিকে আদি অস্ট্রালয়েডও বলা হয়। আদি অস্ট্রালয়েড। সেই হিসাবে এটা কিন্তু আংশিক উত্তর সঠিক হয়। মানে অপশন যে 4টি, সেই 4টি অপশন অনুযায়ী অস্ট্রালয়েড কিছুটা হয়। এই অস্ট্রিক জাতিকে কি বলে? নিষাদ জাতি বলা হয়। অস্ট্রিক জাতিকে কি বলে? নিষাদ জাতি। কোন জাতিগোষ্ঠীকে? নিষাদ জাতি। তাহলে আমরা ইতিমধ্যে জানলাম বাঙালি জাতির বেশিরভাগ অংশ কোন জাতিগোষ্ঠী থেকে উৎপত্তি লাভ করছে? অস্ট্রিক জাতিগোষ্ঠী। অস্ট্রিক জাতিকে আমরা আদি অস্ট্রালয়েডও বলতে পারি। এই অস্ট্রিক জাতিকে নিষাদ জাতিও বলা হয়। কেমন? এরপরে কি আছে? দ্রাবিড়, ভারতবর্ষের সব থেকে প্রাচীন। এই দ্রাবিড় হল ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন জাতি এবং দক্ষিণ ভারতে দেখতে পাওয়া যায়। ভারত মানে দক্ষিণ ভারত। দ্রাবিড় জাতিগোষ্ঠী কোথায় পাওয়া যায়? দক্ষিণ ভারত, এবং ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন। এই ভোটচিনীয় দিয়ে প্রশ্ন আসবে। এই ভোটচিনীয়, বাংলাদেশের যে সকল উপজাতি আছে, বেশিরভাগ উপজাতি গড়ে উঠছে কোথা থেকে? এই ভোটচিনীয় বা মঙ্গলয়েড থেকে। মনে রাখতে হবে এবং কাগজ এবং কলম নিয়ে বসতে হবে এবং লিখে রাখতে হবে, ভোটচিনীয় বা মঙ্গলয়েড থেকে উপজাতি বা আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী উৎপত্তি লাভ করছে। ক্লিয়ার? আশা করি আমি স্টুডেন্টরা, আমার প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছে। বাঙালি সংকর জাতি, থ্যাংক ইউ। এখানে রোকসানা আক্তার খ, সুমাইল লিপিকার খ, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই অপশন বুঝতে পারছি। জাস্ট আমি এখানে একটু বলবো যে দক্ষিণ ভারত এবং উত্তর ভারত কেন? ভারতের
মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে একটি পর্বত আছে, সেই পর্বতের নাম হলো বিন্দা পর্বত। বিন্দা পর্বত, এই বিন্দা পর্বতের উত্তরে উত্তর ভারত, উত্তরে উত্তর ভারত, উত্তর ভারত, দক্ষিণে ভারত মানে দক্ষিণ ভারত। তাহলে ভারতকে দুই ভাগে বিভক্ত করছে বিন্দা পর্বত। বিন্দা পর্বতের উত্তরে উত্তর ভারত, দক্ষিণে দক্ষিণ ভারত। কেমন? এই দক্ষিণ ভারতকে দাক্ষিণাত্য বলা হয়, ইংরেজিতে ডেক্কান বলে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আর নয়, আমরা পরবর্তী যে স্লাইড সেখানে চলে যাব। ওকে, বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? অতি গুরুত্বপূর্ণ কিন্তু বোধগম্য এবং সহজ একটি প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী নিকট থেকে আমি এখানে 4টি অপশন দেখতে পাচ্ছি। কতে আছে 1905 সাল, খতে আছে 1911, গতে আছে 1906, গতে আছে 1940। এই 4টি অপশন থেকে আমি সঠিক অপশনটি প্রত্যাশা করছি। দ্রাবিড় জাতি দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি। গুড, ভেরি গুড। আমি আগেই বলেছি দ্রাবিড় জাতি কোথায় দেখতে পাওয়া যায়? দক্ষিণ ভারতে। ওকে, ওখানে আর নয়, আমরা বর্তমান যে প্রশ্ন বঙ্গভঙ্গ, আমরা বঙ্গভঙ্গ কিন্তু হয় কত সালে এটি জানি, আর বঙ্গভঙ্গ রদ, তাহলে রদ মানে বাতিল, রদ মানে বাতিল, এটা মাথায় রাখবো, রদ মানে বাতিল। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? অর্থাৎ বঙ্গভঙ্গ হয়েছিল 1 সালে, তাহলে রদ হয়েছে আরেকটি সনে। আগে বঙ্গভঙ্গ হয়, পরে বাতিল হয়। প্রিয় শিক্ষার্থী, কারণ আমার 4টি অপশন আছে, আমি অপশনগুলো থেকে একটু ক্লু দেবো। যে সালে বাতিল হয়েছিল ঠিক ওই সময় বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ এবং রেল সেতু, হার্ডিঞ্জ ব্রিজ, সেই সময় নির্মাণ কাজ শুরু হয়েছিল, তার ঠিক একটু আগে। এই 4টি অপশন থেকে আমরা বেছে নেব। অপশন কিন্তু বেছে নেওয়ার ক্ষেত্রে কিছু কৌশল আছে। কৌশল কেমন? 1905, রাইট? তাহলে 1905 সালে কি হয়েছিল? বঙ্গভঙ্গ। এটা কি হয়েছিল? বঙ্গভঙ্গ। তাহলে এটা বাদ, এই অপশন হবে না। কিভাবে আমরা বাদ দেব সেটা কিন্তু শিখতে হবে। 1906 সালে কি হয়েছিল? মুসলিম লীগ, গুরুত্বপূর্ণ ঘটনা, মুসলিম লীগ 1906 সালে। 1940 সালে কি হয়েছিল? সবাই আমরা জানি, শেরে বাংলা 23 মার্চ 1940, 23 মার্চ 1940, লাহোর প্রস্তাব, লাহোর প্রস্তাব। তাহলে বাদ থাকে কোনটি? আমরা এভাবেও কিন্তু সঠিক করতে পারি সঠিক উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1911। রদ অর্থ বাতিল, থ্যাংক ইউ। স্থগিত, হ্যাঁ, রদ অর্থ বাতিল। রানু আক্তার 1911, রাইট। তিথি ইসলাম প্রীতি, খ, রাইট। প্রিয় শিক্ষার্থী মাহবুবা মিম, খ, সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমার প্রিয় স্টুডেন্টরা সাইনি ইসলাম 1911, ভিতরে একটি জিরো পড়ে গেছে কিবোর্ডে চাপ লেগে, ওটা জিরো ছিল না, ও ছিল। মাহবুবা মিম, খ, রাইট। আমি প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে সঠিক উত্তর পেয়েছি। তাহলে আমরা এই প্রশ্নের সঠিক উত্তর বঙ্গভঙ্গ রদ হয় এই 1911 সালে। এখান থেকে আমার কিন্তু কিছু প্রশ্ন আসে, এটি আমরা জানলাম। প্রাসঙ্গিক যে প্রশ্নটি হয়, বঙ্গভঙ্গ এই রদ হয় কত সালে, এটা জানলাম। বঙ্গভঙ্গ রদ করেন কে, এটি কিন্তু আরেকটি প্রশ্ন। রাজা পঞ্চম জর্জ, ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ, আমার হাতের লেখা এত কেমনে খারাপ হয়ে যায়, রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি, রানী মেরি। প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে বেশি বেশি করে শেয়ার করব, লাইক, কমেন্ট এগুলো করব, এবং আমরা এমএস বা জিএস লিখে কমেন্ট করব বিস্তারিত জানার জন্য। এডিটোরিয়ান যে স্মার্ট একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মকে আমরা বেশি বেশি করে প্রমোট করব। এজন্য আমাদের কি করতে হবে? শেয়ার করতে হবে নিজের জন্য। এডিটোরিয়ান একটি স্মার্ট
চাকরির প্রস্তুতির প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। এজন্য আমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করব। আমরা প্রশ্নে চলে আসি যে বঙ্গভঙ্গ রদ করেছিলেন কে? ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি। তখন কে ছিলেন? তখন ভাইসরয় ছিলেন লর্ড চার্লস হার্ডিন্স। লর্ড চার্লস হার্ডিন্স ছিলেন তখন ভাইসরয়। ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? লর্ড হার্ডিন্স। আর কে ঘোষণা করেছিলেন? রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি। ওকে, আমরা বাকি অপশনগুলো থেকে শর্টিং করব। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, 1911 সালে ভারতবর্ষের যে রাজধানী ছিল সেই রাজধানীটা ঘোষণা করা হয়েছিল কলকাতা থেকে কোথায় নিয়ে যাওয়ার জন্য? কলকাতা থেকে দিল্লি। এটি ঘোষণা করা হয় 11তে এবং কার্যকর হয় 1912 সালে। পরীক্ষায় প্রশ্ন আসে কত সালে? 1912 সালে ঘোষণা করেছিল যে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী নেওয়া হবে। 11 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি প্রায় আসে। 1912 সালে কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরিত হয় চূড়ান্তভাবে। কেমন? এরপরে আমরা অপশন অনুযায়ী শিখবো। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। 1905 সালে বঙ্গভঙ্গ হয় কার সময়? লর্ড কার্জন। লর্ড কার্জন। এই বঙ্গভঙ্গ হওয়ার ফলে দুটি প্রদেশ গঠিত হয়েছিল, পূর্ববঙ্গ এবং আসাম। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠিত হয়। বঙ্গভঙ্গ কেন হয়েছিল? প্রশাসনিক পুনর্বিন্যাস, এটিও একটি প্রশ্ন। প্রশাসনিক পুনর্বিন্যাস অর্থাৎ অনেক বড় ইউনিট ছিল ভৌগোলিক, যার কারণে এটিকে ভেঙে ছোট করে শাসনের জন্য করা হয়েছিল। প্রশাসনিক পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস। তবে ব্রিটিশদের একটি বিষয় ছিল, তারা ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশরা সবসময় ভাগ করো শাসন করো। ব্রিটিশদের নীতি ছিল ভাগ করো ও শাসন করো। ভাগ করো শাসন করো এই জন্য ছিল যে দুর্বল করে রাখা। ভাগ করো শাসন করো। হিন্দু মুসলিম তাদের মধ্যে একটি বৈপরীত্যের সংমিশ্রণ ঢুকিয়ে দেওয়া, দ্বন্দ্ব ঢুকিয়ে দেওয়া, দাঙ্গা ঢুকিয়ে দিলে তারা নিজেদের মধ্যে ব্যস্ত থাকবে, এই সুযোগে তারা শাসন করবে। এই জন্য তারা বলতো ভাগ করো শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল। আমরা ওদিকে যাব না, আমরা প্রশ্নের মধ্যেই থাকবো ধারাবাহিকভাবে। আমরা 1905 জেনেছি, 11 জেনেছি, 1906 জানবো। এখন 1906 যদি জানতে হয় তাহলে আমাকে বোর্ড মুছতে হবে, এর কোনো বিকল্প নাই। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, দেখি আমার জব শিক্ষার্থীদের হাটের মধ্যে এডুটোরিয়ান বেঁচে থাকুক হাজার বছর, অনন্য সৃজনে বাধা, প্রীতির প্রতীতিতে স্মৃতির মানসপটে দেখা, অনেক সুন্দর। এরপরে মাসুম বিল্লাহ লিখছে MSGS, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীদের বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে MS বা GS আমরা লিখে কমেন্ট করব, কেমন? এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আমরা MS বা GS লিখি সেক্ষেত্রে যুক্ত হতে পারবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আবারও বোর্ডে চলে যাব। 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়েছিল। মুসলিম লীগ কেন গঠিত হয়েছিল সেটি একটু বলবো খুব সংক্ষেপে। মুসলিম লীগ গঠিত হয়েছিল কার নেতৃত্বে? মুসলিম লীগ গঠিত হয়েছিল স্যার সলিমুল্লাহ, ঢাকার নবাব সলিমুল্লাহ, যার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিষ্ঠাকালীন হল আছে, সলিমুল্লাহ হল। স্যার সলিমুল্লাহর নেতৃত্বে এই 1900 কোথায় হয়েছিল? ঢাকার শাহবাগে। ঢাকার শাহবাগ। শাহবাগ কোথায়? নবাবের বাগান বাড়িতে, বাগিচায়। এটা বর্তমানে কি? মধুর ক্যান্টিন। সেই জায়গাটি বর্তমানে কি নামে পরিচিত? ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, ঢাবি মধুর ক্যান্টিন। এই 1906 সালে মুসলিম লীগের সভাপতি ছিল আগা খান। আগা খান। মুসলিম লীগ কেন হয়েছিল 1906 সালে? 1885 সালে 1885 সালে কংগ্রেস 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হলে 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হলে মুসলমানরাও সমানভাবে সেখানে যুক্ত ছিল। কিন্তু কংগ্রেসের নেতা ছিলেন বাল গঙ্গাধর তিলক। এই ভদ্রলোক হিন্দু আধিপত্য একটু দিতেন। এনার নাম ছিলেন বাল গঙ্গাধর। ইনি মুসলমানদের প্রাধান্য সেই অর্থে
ছিল না, অর্থাৎ মুসলমানরা উপেক্ষিত ছিল। এই জন্য মুসলমানরা একটি বিকল্প রাজনৈতিক দল প্রতিষ্ঠার চিন্তা করেন। আর সেই চিন্তা থেকেই 1906 সালে ঢাকার শাহবাগে নবাবের বাগান বাড়িতে নবাব সলিমুল্লাহর নেতৃত্বে এটি হয়েছিল এবং প্রথম যিনি সভাপতি ছিলেন আগা খান। ওকে, এরপরে আমরা চলে যাব অপশনে। আরেকটি সুন্দর প্রশ্ন আছে। 1940 সাল 1940 সাল 23 মার্চ 1940 সাল রাজাপুর কোথায় আমরা জানি কি? রাজাপুর ঝালকাঠি। এই রাজাপুর ঝালকাঠির কৃতি সন্তানের নাম কি? শেরে বাংলা। রাজাপুর ঝালকাঠির কৃতি সন্তান শেরে বাংলা। এই শেরে বাংলা 1940 সালের 23 মার্চ লাহোর প্রস্তাব দিয়েছিলেন। শেরে বাংলা কি প্রস্তাব দিয়েছিলেন? লাহোর প্রস্তাব উপস্থাপন করেন কোথায়? লাহোরে। লাহোর রেজুলেশন, এই জন্য এটি লাহোর প্রস্তাব নামে পরিচিত। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। হ্যাঁ, আচ্ছা বন্ধু। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিলেন কারা? ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিলেন কারা? প্রশ্নটি সপ্তম শিক্ষক নিবন্ধন স্কুল বা সমপর্যায় 2011 প্রশ্নটি কিন্তু এসেছিল। কারা এসেছিলেন? ইংরেজরা, ফরাসিরা, ওলন্দাজরা, পর্তুগিজরা। আমি একটু ক্লু দেব। ঠিক আটলান্টিক মহাসাগরের তীরবর্তী একটি দেশ, সেই দেশের তারা এসেছিলেন। তাদেরকে বলা হয়, ক্লু দিচ্ছি, এ নেশন অফ সিফিয়ারার্স। সেই জাতিকে বলা হয় মহাসমুদ্রের অভিযাত্রিক দেশ। এর বাংলা অর্থ হলো মহাসমুদ্রের অভিযাত্রিক দেশ। মহাসমুদ্রের অভিযাত্রিক দেশ। এবং আরো একটি ক্লু দিব, এই মেয়েরা যে আচার খেতে পছন্দ করে, আচার এবং মিষ্টি প্রচলন করেছিল তারা। আচার ও মিষ্টি প্রচলন করেছিল। অপশন থেকে আমরা বেছে নেব। আচার ও মিষ্টি প্রচলন করে। বাংলা গদ্য বিকাশেও তারা ভূমিকা রাখে। বাংলা গদ্য বিকাশে তাদের ভূমিকা ছিল। বাংলা গদ্য বিকাশে তাদের ব্যাপক ভূমিকা ছিল। দোম আন্তোনিও রোজারিও, ব্রাহ্মণ, রোমান ক্যাথলিক সংবাদ, রোম আন্তোনিও। তাহলে আমি কিন্তু অপশন অনেক ক্ষেত্রে কিন্তু যোগসূত্র স্থাপন করে দিয়েছি, অর্থাৎ সঠিক উত্তরটি পেতে সহায়ক ভূমিকা পালন করবে আমার এই ক্লুগুলো। প্রিয় শিক্ষার্থীরা, অলরেডি আমি দেখছি মেহেদি হাসান পর্তুগিজ, সুমাইল লিপিকার পর্তুগিজ, তিতি ইসলাম পর্তুগিজ, রাইট, থ্যাংক ইউ। আহসানুল হাসান পর্তুগিজ, মাহবুবা ঘ। ওকে, থ্যাংক ইউ। তাহলে ইউরোপীয় বণিকরা কখন এসেছিল? 27 মে 1498 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার, সংক্ষেপে লিখলাম, দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ দিয়ে, কেপ অফ জি হোপ মানে গুড হোপ, উত্তমাশা অন্তরীপ। এই কেপ অফ গুড হোপের আরেকটা বাংলা হলো উত্তমাশা অন্তরীপ দিয়ে তারা এসেছিল। 27 মে 1498 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ দিয়ে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কোথায় এসেছিল? কালিকট বন্দরে এসেছিল। কালিকট বন্দরের বর্তমান নাম হলো কোঝিকোড। প্রিয় শিক্ষার্থী, সুমাইর লিপিকার আমার খালু বাড়ি রাজাপুর, বুঝতে পারছি। মিতা সরকার পর্তুগিজরা, সুমাইর লিপিকার 6 ঘ। আমি পরে এখানে যে অপশনগুলো আছে সেখান থেকে আমরা একটু জানবো। এই যে পর্তুগালের অধিবাসীরা পর্তুগিজ নামে পরিচিত। তাহলে পর্তুগিজ কাদের বলা হয়? পর্তুগালের অধিবাসীরা
পর্তুগিজ। এখানে আমাদের যে অপশনগুলো আছে, দ্বিতীয় এসেছিল কারা? 1602 সালে ওলন্দাজরা দ্বিতীয়, এবং ইংরেজরা এসেছিল 1608 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের সময়। কার সময়? সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের, মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে ইংরেজরা এসেছিল। তাহলে প্রথম আসে কারা? পর্তুগিজরা, তারপরে ওলন্দাজ, তারপরে ইংরেজরা। ওকে, ওকে। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তককে, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তককে আমি ক্লু দিব। আমাদের যে খুলনা বিভাগের একটি জেলা সাতক্ষীরা জেলার প্রতিষ্ঠার সাথে এটি জড়িত, এবং তিনি সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন 1793 সালে। এবং ক্লু দিচ্ছি, তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতার যুদ্ধ, সেই স্বাধীনতার যুদ্ধে তিনি সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এটি গত বিসিএস এ প্রশ্ন আসছে। 100 জনের মধ্যে 99 জনই কিন্তু উত্তর দিতে পারি নাই। কিন্তু এডিটোরিয়াল প্ল্যাটফর্মে আমার সকল শিক্ষার্থী আজকের ক্লাস পরবর্তী সময়ে শতভাগ উত্তর দিতে পারবে। তিনি কি ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের যে সঙ্গে ইংল্যান্ডের, ইউকের যে যুদ্ধ হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতার যুদ্ধ, সেই যুদ্ধে ইউকে অর্থাৎ ইংল্যান্ডের প্রধান সেনাপতি ছিলেন। ইংল্যান্ডের কি ছিলেন? সেনাপতি ছিলেন। ইংল্যান্ডের সেনাপতি ছিলেন। ওকে, তিনি কি করেন? সূর্য অস্ত আইন প্রবর্তন করেন, অর্থাৎ নির্দিষ্ট দিনের সূর্য অস্তের পূর্বেই যে খাজনা পরিশোধ সেটার দেওয়া, সূর্য অস্ত আইন যেটি বললাম, নির্দিষ্ট দিনের মধ্যে খাজনা দেওয়া। তিনি কি করেছিলেন? 10 সালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন। 10 সালা মানে 10 বছর মেয়াদি। 10 সালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবে প্রবর্তন করেন। তাহলে এই চারটি যে আমি এখানে ক্লু দিলাম, এই চারটি ক্লু থেকে আমরা প্রিয় শিক্ষার্থীদের মধ্যে শাইনি ইসলাম সঠিক উত্তর দিয়েছে, সময়ের লিপিকার, মিতা, মেহেদি হাসান, লর্ড কর্নওয়ালিস, আহসানুল, সবাই মানে অল আর বিং অ্যাসিমিলেটেড, সবাই সঠিক উত্তর দিতে পারছে। এজন্য অনেক অনেক ধন্যবাদ। আমি যে ক্লুগুলো দিলাম, এই ক্লুগুলো মাথায় রাখতে হবে এজন্য, কারণ এখান থেকে আমার পরীক্ষায় প্রশ্ন আসবে। কেমন? এর মধ্যে আমি বাকি অপশনগুলো একটু জানিয়ে দিব। লর্ড ক্লাইভ ছিলেন প্রথম গভর্নর। প্রথম ছিলেন লর্ড ক্লাইভ। ভারতবর্ষের 1947 সালে দেশভাগের সময় সর্বশেষ কি ছিলেন? ভাইসরয় মানে রাজা বা রানীর প্রতিনিধি। ভাইসরয় মানে রাজা বা রানীর প্রতিনিধি। ওকে, রাজা বা রানীর প্রতিনিধি। লর্ড মিন্টু, 1906 সালে যে মুসলিম লীগ আমরা গঠন করেছিলাম, এই মুসলিম লীগ যখন গঠন হয়েছিল তখন ভারতবর্ষের মুসলিম লীগ গঠনের সময় ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? লর্ড মিন্টু। আমরা প্রিয় শিক্ষার্থী, ঢাকা শহরের আমরা জানি সব থেকে ভিআইপি এবং গুরুত্বপূর্ণ এলাকা, মন্ত্রীদের যে আবাসন বা বাসভবন, এই মিন্টু রোডে কিন্তু ডিবির কার্যালয়ও আছে। রমনা পার্কের খুব সন্নিকটে মিন্টু রোড। এই মিন্টু রোড কিন্তু লর্ড মিন্টুর নামে। কেমন? এই লর্ড মিন্টু যখন ভাইসরয় ছিলেন 1906 সালে, তখন কি হয়েছিল? মুসলিম লীগ গঠিত হয়েছিল। ওকে, স্বাধীনতার যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে কমেন্ট প্রত্যাশা করছি। শেয়ার, বেশি বেশি করে শেয়ার প্রত্যাশা করি। লাইক, কমেন্ট, শেয়ার। মহান মুক্তিযুদ্ধে, হ্যাঁ ওকে, মহান মুক্তিযুদ্ধে কতজন বীর প্রতীক উপাধি বা খেতাব পেয়েছিলেন? ওকে, 1973 সালের 15 ডিসেম্বর আমি 4টি পর্যায়ে যে খেতাব দেওয়া হয়েছিল, 4টি পর্যায়ে
বা 4টি পদমর্যাদায়, 4টি পদমর্যাদায়, তার মধ্যে একটা বীর প্রতীক। এখানে এই 4টা যে অপশন আছে আমি একটু জানতে চাই এই 4টি অপশন থেকে। দেখি আমার প্রিয় শিক্ষার্থীরা, ঘ মাহবুব আক্তার, ঘ নবাব সিরাজদৌল্লার আমলে লর্ড ক্লাইভ প্রথম গভর্নর। ওকে। মাসুম বিল্লাহ, ডি মেহেদি হাসান 426, মেহেদি হাসান 426। ওকে, রাইট, ইউ আর রাইট। আমাদের সঠিক উত্তর 426। এই 426 আমি প্রিয় মেল শিক্ষার্থীদের নিকট থেকে জানতে চাই, 426 জনের মধ্যে কতজন বীর প্রতীক ছিল? নারী কতজন ছিল? 2 জন নারী ছিল, 2 জন নারী, ডাক্তার সেতরা বেগম ও তারামান বিবি। আমি ওদিকে যাব না। এখান থেকে আমার প্রশ্ন আসে যে কত সালে এই 4টি পদমর্যাদায় খেতাব দেওয়া হয়েছিল? 1973 সালের 15ই ডিসেম্বর। তাহলে সর্বোচ্চ পদমর্যাদা কি? বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বিক্রম ও প্রতীক, বীর প্রতীক। তাহলে আমরা জানলাম যে এই 4টি পদমর্যাদায় 1, 2, 3 এবং 4। আমাদের পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে যে সর্বোচ্চ খেতাব কোনটি? বীরশ্রেষ্ঠ। দ্বিতীয় কোনটি? বীর উত্তম। তৃতীয় বীর বিক্রম। আমরা জানি এটা হলো 7 জন বীরশ্রেষ্ঠ, 7 জন হলো বীরশ্রেষ্ঠ। বীর উত্তম কতজন? 68 জন। বীর বিক্রম কতজন? 175 জন। বীর প্রতীক কতজন? 426 জন। এটি কত সালে দেওয়া হয়েছিল? 1973 সালের 15ই ডিসেম্বর দেওয়া হয়েছিল। মহান আল্লাহ যেন স্যারকে দীর্ঘ নেখাত দান করেন এবং জব সিকারদের প্রত্যাশা পূরণের তৌফিক দান করেন। সময় লিপিকার অনেক অনেক ধন্যবাদ, খুবই খুশি হলাম। মাহবুবা আক্তার আগেই আমি পড়েছিলাম, 426 সঠিক উত্তর। মাসুম বিল্লাহ 2, মাসুম বিল্লাহ 2 হবে না, সঠিক উত্তর হবে ঘ 4। ওকে, হ্যাঁ, বেশি বেশি করে কমেন্টস প্রত্যাশা করছি, বেশি বেশি করে শেয়ার। এবং আমার প্রিয় শিক্ষার্থীদের আমি বলবো যে যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাই এমএস অথবা জিএস লিখে কমেন্ট, এবং ভর্তি হতে চাই কমেন্ট লিখবো। আমি পরে চলে যাব। উনিশশো সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? ইউএন মানে ইউনাইটেড নেশন, মহাসচিব মানে সেক্রেটারি জেনারেল কে ছিলেন জাতিসংঘের? আমরা সঠিক উত্তর কমেন্টের মাধ্যমে পেতে চাই। প্রিয় শিক্ষার্থী, 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? সঠিক উত্তর কমেন্ট, বেশি বেশি করে কমেন্ট করে আমরা এখানে জানিয়ে দেব। এখনো সঠিক উত্তর আমি প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে পাইনি, কুলু দেব। তিনি ছিলেন একমাত্র এশীয়, তিনি বার্মা বা বর্মী। 1700 প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে প্রত্যাশা করছি লাইক, কমেন্ট, শেয়ার। বার্মা বা বর্মী। তিনি মিয়ানমার নাম হয়েছিল 1989 সালে। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিয়ানমার নাম হয়েছিল, সেই মিয়ানমারের এই 4টি অপশনের মধ্য থেকে তার বাড়ি ছিল মিয়ানমার। 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের যিনি মহাসচিব ছিলেন তার বাড়ি ছিল মিয়ানমার। এই মিয়ানমার নামটি হয়েছিল কত সালে? 1989 সালে। মিয়ানমারের পূর্ব নাম কি? বার্মা বা বর্মী। আমি সঠিক উত্তর দেখি আমার প্রিয় শিক্ষার্থীরা। জেরিন আক্তার খ, সরার মোর্শেদ বি। ওকে, এনার নাম ছিল সিতু উথান্ট। পুরা নাম কি? সিতু উথান্ট। আমরা একটু কাগজ কলম নিয়ে যারা বসে আছি লিখে রাখবো। সিতু উথান্ট কোন দেশের নাগরিক ছিল? বার্মা নাগরিক ছিল, বর্মী। কেমন? ওকে, এরপরে এখানে আমরা যে বাকি যে যারা আছেন তাদের সম্পর্কে একটু জানবো। কফি আনান ছিলেন ঘানা, জাতিসংঘের ইনি ছিলেন 7ম মহাসচিব। ওনার বাড়ি ছিল ঘানা। সিতু উথান ছিল হলো
তৃতীয় মহাসচিব জাতিসংঘের, ডাগ হ্যামারশেল ছিলেন দ্বিতীয়। আমরা জানি উথানটার বাড়ি মিয়ানমার, ডাগ হ্যামারশেল ছিলেন কোথায়? সুইডেন। আর বুট্রোস ঘালি তিনি কত ছিলেন? জাতিসংঘের 6তম মহাসচিব। তার বাড়ি কোথায়? মিশর। তার বাড়ি ছিল মিশর। এর মধ্যে আমার এখান থেকে এই প্রশ্নটা আসবে, জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? খুবই গুরুত্বপূর্ণ। বিমান দুর্ঘটনায় মারা যান ডাগ হ্যামারশেল। ওকে। সাইদুর রহমান শুকুর 9 বি। ওকে। তিথি ইসলাম খ, মাসুম বিল্লাহ খ, সুমাইল লিপিকার খ, মেহেদি হাসান তো আগেই সঠিক উত্তর দিয়েছে। ওকে। প্রিয় শিক্ষার্থীদের নিকট বেশি বেশি করে ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি পরবর্তী স্লাইডে চলে যাব। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? খুবই চমৎকার একটি প্রশ্ন। একটা ক্লু দেব, আমি যেতম বিসিএস ঠিক তার আগে 1 যোগ করতে হবে। আব্দুর রহিম স্যার 36তম বিসিএস ক্যাডার। আব্দুর রহিম স্যার হলো 36তম বিসিএস এর একজন সদস্য, তার আগে 1 যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীর নিকট থেকে বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার প্রত্যাশা করছি। খ খ ওটা পূর্বতন। আমি দেখি স্যার ক্লাসের প্রথম থেকে নোট হচ্ছে, অনেক অনেক ধন্যবাদ। উত্থান সিতু উত্থান বরগুজ্জ বলে তো কিছু নাই। আহমদুল্লাহ আলামিন, তিথি ইসলাম প্রীতি, এমডি রায়হান 10-এর ক। ওকে ডান, আমি সঠিক উত্তর পেয়ে গেছি। 136তম। তাহলে আমরা রিলিভেন্ট খুব সংক্ষেপে এবং প্রাসঙ্গিক কিন্তু গুরুত্বপূর্ণ। 17 সেপ্টেম্বর 1974 সাল বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে। বাংলাদেশ 17 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এখান থেকে প্রশ্ন আসে কততম অধিবেশনে আমরা কততম দেশ পেয়েছি? 29তম অধিবেশন কততম? 136তম। একই দিনে আরো 2টি দেশ সদস্যপদ লাভ করেছিল। 136 আমরা জানলাম, 137, 138। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিডিতে বাংলাদেশ, গ্রানাডা 137। আদ্যক্ষর অনুযায়ী তাদের সদস্যপদ দেওয়া হয়। গিনি বিসাউ 136, 137, 138। তাহলে বাংলাদেশ যেদিন সদস্যপদ লাভ করে আরো 2টি দেশ সদস্যপদ পেয়েছিল। 136 বাংলাদেশ, 37 গ্রানাডা, 38 গিনি বিসাউ। কেমন? এবং তার কিছুদিন পরেই 25 সেপ্টেম্বর 1974 জাতিসংঘের যে অধিবেশন, সেই অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়া হয়েছিল। বাংলায় ভাষণ দেন। ঠিক আছে, আমি লিখে দিলাম, বাংলায় ভাষণ দেন। যদিও এই প্রশ্ন বর্তমান পার্সপেক্টিভে আমাদের রিলিভেন্ট না, তবুও জানার জন্য জানা। ওকে, আমরা এতটুকু জানলাম। এবং এই জাতিসংঘ যে শব্দটি, এই শব্দটি নেওয়া হয়েছিল কার কবিতা থেকে? লর্ড বায়রনের কবিতা থেকে। নেওয়া হয়েছিল। দ্য চাইল্ডি হ্যারোল্ড পিলগ্রিমিস কবিতা থেকে। এবং এই নামটা পছন্দ করেছিল কে? থিওডর রুজভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের থিওডর রুজভেল্ট। কেমন? আমরা এখন এই প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে কিছু কমেন্ট। 17 সেপ্টেম্বর 1974
সদস্যপদ লাভ মেহেদী হাসান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, অনেক অনেক ধন্যবাদ। সময় লিপিকার ক মেহেদী হাসান 136, ওকে 36তম, থ্যাংক ইউ। পরবর্তী স্লাইডে পরবর্তী প্রশ্নে আমরা যাব। ওকে, গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? গারো পাহাড় যে জেলায় অবস্থিত আমি ক্লু দিব। গারো পাহাড় যে জেলায় অবস্থিত সেই জেলাকে বাংলাদেশের নবগঠিত যে বিভাগ তার মধ্যে একটি, নবগঠিত বিভাগের একটি 2010 সালে, অর্থাৎ রংপুরের আগে যে বিভাগটা গঠন করা হয়েছিল, রংপুর বিভাগের পূর্বতন বিভাগ। এবং এই বিভাগ সম্রাট আকবরের যে সেনাপতি মানসিংহ, সেই মানসিংহের নামের সঙ্গেও কিছুটা জড়িত, মানসিংহ। এবং এই বিভাগে আনন্দমোহন কলেজ আছে, শিল্প আচার্য জয়নুল আবেদিনের বাড়ি, শিল্প আচার্য জয়নুল আবেদিনের বাড়ি, এবং শিক্ষানগরী হিসেবে খ্যাত। প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে আমি এই 4টা অপশন থেকে প্রত্যাশা করছি, কতে চট্টগ্রাম, খতে ময়মনসিংহ, গতে সিলেট, কক্সবাজার নামের সঙ্গেই মানসিংহ, সম্রাট আকবর, ময়মনসিংহ, হ্যাঁ জেরিন, ওকে থ্যাংক ইউ। মেহেদী হাসান খ, মাহবুবা মিম, মাসুম বিল্লাহ, মেহেদী হাসান, মাহবুবা মিম থেকে শুরু করে সবাই সঠিক উত্তর দিয়েছে। আহমদুল্লাহ আল আমিন খ, ওকে থ্যাংক ইউ। সাইদুর রহমান শুকুর খ, সময় লিপিকার অসাধারণ। সরোয়ার মোর্শেদ শাহন, ময়মনসিংহ, ওকে থ্যাংক ইউ, আমি সঠিক উত্তর পেয়েছি। গারো পাহাড় হলো বাংলাদেশের কোন জায়গায়? ময়মনসিংহ যে বিভাগ বা ময়মনসিংহ যে জেলা, সেই জেলায় অবস্থিত। কেমন? তাহলে আমরা জানলাম গারো পাহাড় কিন্তু শুধু যে ময়মনসিংহ বিস্তৃত তা নয়, আরো কয়েকটি, ময়মনসিংহ, নেত্রকোনা এবং শেরপুর, এই 3 জেলা বিস্তৃত শেরপুর। তবে ময়মনসিংহ যেহেতু গ্রেটার ডিস্ট্রিক্ট ছিল এবং ময়মনসিংহ থেকে 1984 সালে এই নেত্রকোনা শেরপুর স্বতন্ত্র জেলা হয়েছিল, এই জন্য ও দুটি জেলাও আমরা বলতে পারি। ওকে, এরপরে আমরা জানবো চট্টগ্রামের বিখ্যাত পাহাড়। চট্টগ্রামের বিখ্যাত পাহাড় কি আছে? ময়মনসিংহ জানলাম, তাহলে আমরা চট্টগ্রাম জানবো। চট্টগ্রামের বিখ্যাত পাহাড় সীতাকুণ্ড, যেটি এই সীতাকুণ্ড পাহাড়, এই সীতাকুণ্ড পাহাড়ে কি আছে? গরম পানির ঝর্ণা আছে। সীতাকুণ্ড, আমি আগে একদিন বলেছিলাম গরম পানির ঝর্ণা কোন জায়গায়? সীতাকুণ্ড পাহাড়ে। এরপরে আমরা জানবো চট্টগ্রাম জানলাম, চট্টগ্রামে আরেকটি বিষয় আছে, সেখানে বাটা হিল পাহাড় আছে। এরপরে আমরা সিলেটে জানবো, সিলেটে কি আছে? আগুনমুখ পাহাড়। এই আগুনমুখ পাহাড় কোথায়? জয়ন্তপুর, সিলেটের যে জয়ন্তপুর, সেই জয়ন্তপুরে অবস্থিত। কক্সবাজারে কি আছে? হিমছড়ি পাহাড় আছে। হিমছড়ি পাহাড়ে কি আছে? শীতল পানির ঝর্ণা আছে। হিমছড়ি পাহাড়। চট্টগ্রামের বাটালি হিল, এই পাহাড়ের আরেকটি নাম আছে, এই জন্য লিখলাম এই বাটালি হিল পাহাড়ের আরেকটা নাম জিলাপি পাহাড়। এটি প্রশ্ন এখনো আসে নাই, তবে আসার মতো, যেহেতু সীতাকুণ্ড বারংবার আসছে, তাহলে বাদ থাকে বাটালি হিল পাহাড়। প্রিয় শিক্ষার্থী, সীতাকুণ্ড, মাহবুবা আক্তার খ, মাসুম বিল্লাহ খ, সময়ের লিপিকার খ, ওকে সবাই সঠিক উত্তর দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা পরের স্লাইডে চলে যাব। 12, বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স অর্থ প্রেরণ করে কোন দেশের প্রবাসী? এখানে যুক্তরাষ্ট্র আছে, যুক্তরাজ্য আছে,
কলম নেওয়া হয়নি তো। ওকে, বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্সের যে অর্থ প্রেরণ করেন কোন দেশের প্রবাসীরা? কোন দেশের? চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, মাহবুবা আক্তার, মাহবুবা আক্তার, মাহবুবা আক্তার, মাসুম বিল্লাহ, সুমাইল লিপিকার। বেশি বেশি করে কমেন্টস প্রত্যাশা করছি। সঠিক উত্তর, সঠিক উত্তর এবং আমাদের যে প্রশ্নটি আছে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা কমেন্টের মাধ্যমে লিখব। বেশি বেশি করে কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার। প্রিয় শিক্ষার্থীদের আমি এখানে একটি ক্লু দিব। একজন ব্যক্তির নামে সেই দেশটির নাম প্রতিষ্ঠিত হয়েছে। একজন ব্যক্তির নামে, একজন ব্যক্তির নামে সেই দেশটি কিন্তু হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব এবং আরব আমিরাত। সেই দেশে সব থেকে বেশি মুসলমানরা হজ পালনের জন্য, হজ করার জন্য সেই দেশে যায় এবং প্রিয় নবীর তীর্থভূমি, জন্মভূমি। দেখি আমার প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে সাইদুর রহমান শুকুর 12 সি, আহমদুল্লাহ আলামিন গ, সৌদি আরব। ওকে, মাহবুবা মিম গ, সুমাইল লিপিকার, মেহেদি হাসান গ। ওকে, সঠিক উত্তর পেয়ে গেছি, সৌদি আরব সঠিক উত্তর। সৌদি আরবে যে বাংলাদেশি যারা প্রবাসী তারা সবচেয়ে বেশি রেমিটেন্স প্রেরণ করে। তাহলে আমরা একটু জানবো রেমিটেন্স কি। এটি মাঝে মাঝে পরীক্ষায় আসে এক লাইনে। রেমিটেন্স, রেমিটেন্স কি? রেমিটেন্স, তাহলে রেমিটেন্স হলো প্রবাসী কর্তৃক প্রেরিত অর্থ। প্রবাসী কর্তৃক প্রেরিত অর্থ, প্রেরিত অর্থ। তাহলে আমরা জানলাম সৌদি আরব। এই সৌদি আরব 1932 সালে বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদ, বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদ তিনি নজদ এবং হেজাজকে একত্রিত করে, নজদ ও হেজাজ একত্রিত করে ডিক্রি জারি করে আল সাউদ বংশ অনুযায়ী তিনি কি করেন, আরবি যে ভাষা সেখান থেকে আরব এবং এই সাউদ বংশের বাদশাহ আব্দুল আজিজ ইবনের যে বংশ, সাউদ বংশ, সেখান থেকে নিয়ে হয়েছে সৌদি আরব। সৌদি আরব। তাহলে সৌদি আরব হয় কত সালে? 1932 সালে। সৌদি আরব হয় 1932 সালে। যারা যাচ্ছে ওকে, কমেন্টস সৌদি মাহবুবা আক্তার, বেশি বেশি করে কমেন্টস, লাইক এবং শেয়ার প্রত্যাশা করছি। সৌদি আরব মাহবুবা আক্তার গ, এসকে মোর্শেদ আহমেদ 12 গ, সুমাইল লিপিকার গ, আহসানুল হাসান গ। সবাই সঠিক উত্তর দিয়েছে। নতুন যে প্রশ্ন 13 নম্বর, মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড, সেপ্টেম্বর অন যশোর রোড, এই যে কবিতাটি, এর রচয়িতা কে? আমাদের এখানে 4টি অপশন আছে। সেই 4টি অপশন থেকে কমেন্টের মাধ্যমে স্টুডেন্টদের নিকট থেকে সঠিক উত্তর আশা করছি। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতা কে লিখছে? সুনীল গঙ্গোপাধ্যায়, যিনি ছিলেন মাদারীপুরে তার জন্ম। তার উপাধি ছিল সনাতন পাঠক। তার বাসায় এসে তিনি উঠেছিলেন। এই 4 জনের একজন সনাতন পাঠক, নীল লোহিত। এই 4 জন
অর্থাৎ রয়েল কাওয়ার্ড, বব ডিলান, জর্জ হ্যারিসন এবং অ্যালেন গিনেসবার্গ, এই চারজন একজন কার বাসায় এসেছিলেন? সুনীল গঙ্গোপাধ্যায়ের। এবং এই সুনীল গঙ্গোপাধ্যায়কে সাথে করে নিয়ে তখন কি করেছিলেন? যশোর যে রোডটি, সেই রোডটি পরিদর্শন করেছিলেন এবং কবিতা লিখেছিলেন। কে লিখেছিলেন? দেখি কমেন্টের মাধ্যমে আমি সঠিক উত্তর আশা করি পেয়ে যাব। মেহেদী হাসান ঘ, রাইট। মাহবুবা মিম ঘ, মাসুম বিল্লাহ ঘ, সুমাইল লিপিকার ঘ। ওকে, আরো কিছু কমেন্ট আমি দেখি। প্রিয় নতুন কিছু মুখ আমি চাচ্ছি এখানে। আহমদুল্লাহ আলামিন ঘ হবে সঠিক উত্তর। সাইদুর রহমান সি, নো। জর্জ হ্যারিসন না। তাহলে কে লিখেছিলেন? অ্যালেন গিনেসবার্গ। অ্যালেন গিন্সবার্গ। অ্যালেন গিন্সবার্গ যে কবিতাটি লিখেছিলেন সেই কবিতার নাম কি? সেপ্টেম্বর 1 যশোর রোড। এই কবিতাটা কত লাইন ছিল? 152 লাইন ছিল। 152 লাইন। এই কবিতাটা কত তারিখে রচিত হয়েছিল? এটিও পরীক্ষার প্রশ্ন। 14 থেকে 16 নভেম্বর 1971। 14 থেকে 16 নভেম্বর 1971। কেমন? এই কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত ছিল? দ্য নিউ ইয়র্ক যে টাইম পত্রিকা, সেই পত্রিকায় এটি প্রকাশিত হয়েছিল। এখন এখানে যে আমার অপশনগুলো আছে, এই কবিতাটা মহান মুক্তিযুদ্ধে বাঙালিদের সপক্ষে এটি কিন্তু অনুপ্রেরণা জুগিয়েছিল। তিনি মার্কিন নাগরিক, কিন্তু মার্কিন সরকার কিন্তু কি ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, কিন্তু মার্কিন জনগণ বাংলাদেশের পক্ষে ছিল। এখন আসি আমরা এই রিলেটেড আমরা কিছু শিখবো। সুনীল গঙ্গোপাধ্যায় যেহেতু নামটা বলছি, তার বিখ্যাত উপন্যাস